আজকে আসলে আমার মনে হয় প্রথম লাইভ। আমি এর আগে এভাবে ডিরেক্টলি লাইভে আসিনি। তো এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আজকে একটা সেশন করতে যাচ্ছি। প্রথমেই আমি ইন্ট্রোডাকশানে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ডক্টর আসমা বিনতে আজিজ। আমি একজন মেডিকেল ডক্টর। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি, ব্যাচ K63। এরপর থেকেই আমি রিসার্চে ক্যারিয়ার শুরু করেছি এবং সে থেকে আমি হিসাব করলে এখন পর্যন্ত প্রায় 8 বছর আমার রিসার্চ ক্যারিয়ার। এর মধ্যে আমি জবে থাকা অবস্থাতেই এমপিএইচ করেছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে, কারণ আমি চাচ্ছিলাম জব করে কিভাবে একটা উইকেন্ডে এমপিএইচ প্রোগ্রাম করা যায়। তো সেটা শুরু করলাম অ্যান্ড সেটা শেষ করার পরে আমি এখন আপাতত পিএইচডি করছি। আমি যেহেতু রিসার্চ করছি ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে এবং বিভিন্ন ভ্যাকসিন ট্রায়াল আমি করে থাকি। তো ভ্যাকসিনোলজির উপরে আমি ইউনিভার্সিটি অফ অসলো থেকে পিএইচডি করছি। এখন পর্যন্ত আমার প্রায় 1.5 বছর পিএইচডি সময়কাল শেষ হচ্ছে এবং এখন আমি আপাতত আইসিডিডিআরবি ইনফেকশাস ডিজিজ ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি। তো আজকে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে রিসার্চের যে রিসার্চ ক্যারিয়ার করতে গেলে বিশেষ করে মেডিকেল স্টুডেন্টদের জন্য কিছু টিপসের ব্যাপারে কথা বলবো এবং আমি আমার জার্নিটা আসলে শেয়ার করতে চাই। হয়তো অনেকের সেটার থেকে উপকার হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি আসলে সবার জার্নিটা একদমই আলাদা। এক একজনের ক্যারিয়ারের জার্নি এক এক রকম, কিন্তু তারপরেও যদি আমার কাছ থেকে আমার ক্যারিয়ারের পাথ থেকে যদি কেউ কোনো অনুপ্রেরণা পায় তাহলে আমার কাছে ভালোই লাগবে। তো যদি আমি শুরু করি যে যখন আমি মেডিকেলে পড়ি তখন কিন্তু রিসার্চ সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া ছিল না। আমার ক্যারিয়ারে ইন্টারেস্টটা গ্রো করেছে আমি যখন রিসার্চে কাজ করা শুরু করলাম। আমি মতলবে প্রথম কাজ করি একটা ভ্যাকসিন ট্রায়ালে। সেটা ছিল একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ট্রায়াল এবং সেটাতে কাজ করতে যে আমি আসলে রিসার্চের একদম খুঁটিনাটি বিষয়গুলো আমার নজরে আসে এবং আমি খুব ইন্টারেস্টেড ফিল করি। যদিও আইসিডিডিআরবিতে জয়েন করার আগে আমি আসলে বিসিএস দিয়ে দিয়েছিলাম 33rd বিসিএসে। এরপরে যখন আমি মতলবে কাজ করি তখনই আসলে বিসিএসের রেজাল্টটা দিয়ে দেয়। বাট তারপরও আসলে পরিবারের সবার এগেনস্টে গিয়েই আমি চিন্তা করলাম যে আমি বিসিএসে জয়েন করবো না এবং আলটিমেটলি আমার পোস্টিং যেখানে হয়েছিল ওখানে আমি আর জয়েন করিনি এবং সিদ্ধান্ত নেই যে রিসার্চেই থাকবো। এবং যেহেতু রিসার্চে থাকবো আমার মনে হয়েছে যে চাকরির সাথে সাথে রিসার্চে কিছু খুঁটিনাটি বিষয়গুলো সেগুলোর জন্য আমার কাছে মনে হয়েছে যে উইকেন্ড যে প্রোগ্রামগুলো বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, আমরা যখন শুরু করি এটা 2013 সালের কথা, তখন কিন্তু এত ইউনিভার্সিটি ছিল না, খুব হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি ছিল। একটা নাম আমি অবশ্যই বলবো যে আপনারা সবাই আরও চেনে থাকবেন যে তাজদিক দ্বীপ। ও কিন্তু আমাকে এআইবির কথাটা বলে এবং ওর সাথে পরামর্শ করেই আমি উইকেন্ডের এমপিএইচ প্রোগ্রামটা শুরু করি। এবং যেহেতু আমি আগেই কাজ করতাম রিসার্চ সম্পর্কে আমার আইডিয়াটা আগেই ক্লিয়ার ছিল, সো আমার জন্য আমি চাচ্ছিলাম যেটা আমি আরও ভালো করে রিসার্চটা বোঝার জন্য একাডেমিক্যালি যাতে মাস্টার্সটা আমাকে হেল্প করে, এই জন্য আমি এআইইউতে ভর্তি করি। শুক্র শনিবারে ক্লাস করতাম, খুবই হেক্টিক, কারণ আমার রবি থেকে বৃহস্পতিবার আমি কাজ করতাম অ্যান্ড দেন শুক্রবার এবং শনিবার সকাল থেকে একদম রাত 10টা পর্যন্ত আমাকে ক্লাস করতে হবে এবং এর পরের দিন আবার রবিবার একদম ভোরবেলা আমি আমার ওয়ার্কিং স্টেশনে চলে যেতাম। সো ওই সময়টা খুব হেক্টিক গেছে, বাট তারপরও আমি বলবো যে সেটা ওরই ছিল। কেন ওটি ছিল আমি বলবো এখন, কারণ আমরা যখন রিসার্চ ক্যারিয়ার শুরু করি তখন কিন্তু এই যে এত লাইভ সেশন, বড়দের কাছ থেকে ডিসিশন নেওয়ার ব্যাপারগুলো, রিসার্চ ক্যারিয়ারগুলো কেমনভাবে করতে হবে এরকম কিন্তু তেমন মানুষ ছিল না, আমরা কিন্তু পাইনি। আমরা যারা একটু পুরনো দিকের, এখন বলবো পুরনো দিকের, কারণ 8 বছর আমি মনে করি অনেক বড় একটা সময়, কিন্তু এখন যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ আমি মনে করি। আমরা যারা আছি মেডিকেল স্টুডেন্ট এবং রিসার্চে ক্যারিয়ার করছি বাংলাদেশে আছি,
আমরা কিন্তু যারা এখন রিসার্চ কেউ করতে চায়, রিসার্চ করতে চায়, রিসার্চ ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য কিন্তু গাইডেন্সটা দিতে পারবো। যখন এখন উইকেন্ড যে প্রোগ্রামগুলো আছে বাংলাদেশে, এআইইউবি আছে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি আছে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আছে, এই সব উইকেন্ড প্রোগ্রামগুলো কিন্তু প্রায় একই রকম। অনেকেই প্রশ্ন করে থাকে যে আসলে কোথায় এমপিএইচ করলে ভালো হবে। আমি বলবো যে উইকেন্ড কোর্সগুলো সব ইউনিভার্সিটিতেই মোট কথা একই রকমই হয়, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে থিসিস পার্টটা। যে যেখান থেকে এমপিএইচটা করুক, যদি থিসিস পার্টটা খুব ভালো করে করতে পারে এবং সেই ডেটা কালেকশনটা খুব অথেন্টিক হয়, এবং থিসিস করতে গেলে কিন্তু একটা মানুষ একটা রিসার্চের একদম পাকাপোক্ত আইডিয়াটা, একটা ব্রাঞ্চ কীভাবে লিখতে হবে, একটা প্রোটোকল কীভাবে সাজাতে হবে, কীভাবে ডেটা কালেকশন করতে হবে, কীভাবে ডেটা অ্যানালাইসিস করতে হবে, এই আইডিয়াগুলো পেয়ে যায়। এছাড়াও অনেকেই আছে যারা ফুল টার্ম পাবলিক হেলথ কোর্স করতে চায়, সেটার জন্য ব্র্যাক আছে, নিপসম আছে। সেক্ষেত্রে জব না করে একদম ফুল টাইম এনগেজ করার সুযোগ আছে এইসব জায়গাগুলোতে, এবং খুবই ভালোভাবে রিসার্চের জিনিসগুলো শেখা যায়। একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, কিন্তু এটা কিন্তু অবভিয়াস যে আপনি যদি 2 দিন ক্লাস করেন, আর যদি আপনি সারা বছর একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইচ অ্যান্ড এভরিডে স্কুলের মতো ক্লাস করেন, সেক্ষেত্রে কিন্তু শেখার একটা পার্থক্য থাকবে। সেটা অবশ্যই এখন যে অ্যাকাডেমিক্যালি ক্যারিয়ার করতে চায়, এটা তার ব্যক্তিগত ডিসিশন যে সে কি জব করা অবস্থাতেই এমপিএইচ কোর্সটা করবে, নাকি আগে এমপিএইচ কোর্স শেষ করে তারপরে জবে ঢুকবে। এটা এক একজনের ব্যক্তিগত ইচ্ছা। আর আমি যেটা বলবো যে কিন্তু অনেক ক্ষেত্রে সবার জন্য এমবিবিএস পাশ করেই অনেকের বাসার একটা চাপ থাকে কাজে যোগদান করার জন্য, ইনকাম করার জন্য। তো সেক্ষেত্রে অনেকেই জবের প্রায়োরিটিটা বেশি থাকে, এবং সেক্ষেত্রেও কিন্তু অন্যায় কিছু নেই। আমি যদি বলি, বাংলাদেশে বেশ কিছু রিসার্চ অর্গানাইজেশন আছে, এবং তার মধ্যে অবশ্যই আইসিডিডিআরবিকে আমি আগে রাখবো, কারণ আইসিডিডিআরবি হচ্ছে একটা পিওর রিসার্চ অর্গানাইজেশন। এছাড়া ব্র্যাক আছে, যারা বিভিন্ন রিসার্চ পোস্টে মেডিকেল ডক্টরদেরকে নিয়ে থাকে। আর অন্যান্য কিছু অর্গানাইজেশন যেমন সেভ দ্য চাইল্ড, WHO, যারা বাংলাদেশে কাজ করে এবং বিভিন্ন মেডিকেল ডক্টরদের সেখানে কাজ করার অপরচুনিটি আছে, সেটা কিন্তু অনেকটা প্রোগ্রাম বেসড। এবং এখন যেটা দেখা যায় যে কেন একটা মাস্টার্স পাবলিক হেলথ ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে এখনকার সময়, যেমন এখন দেখা যায় যে রিক্রুটমেন্ট সাইটগুলোতে যদি যাওয়া হয়, তারা কিন্তু দেখা যাবে একদম এন্ট্রি পোস্টে অনেকে চায় যে যারা এনগেজ করা আছে তাদেরকে একটা প্রায়োরিটির ভিত্তিতে তাদেরকে নেওয়া হয়, কারণ এখন অনেকেই ইন্টার্নি করা অবস্থাতেই এনগেজ করে ফেলছে। তো তাদের জন্য অবশ্যই তারা একটু এগিয়ে থাকে জব রিক্রুটমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আইসিডিডিআরবি জব অপরচুনিটির কথা যদি আমি বলি, যেহেতু আমি সেখানে আছি, আমাদের একটা অনলাইন পোর্টাল আছে যেটাকে বলা হয় রিক্রুটমেন্ট সাইট। সেখানে বিভিন্ন জবের পোস্ট দেওয়া থাকে, এবং আপনি যদি আপনার সিভি সেখানে আপলোড করে রাখেন এবং রিক্রুটমেন্ট সাইটে আপনি রেজিস্টার করে থাকেন, তাহলে আমাদের যে কোনো জব অপরচুনিটিগুলো পোস্টেড হয়, সেখান থেকে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন কারা আসলে রিসার্চে ক্যারিয়ার করার জন্য আপনি মনে করেন যে ভালো? কারণ সবাই ক্লিনিক্যাল লাইনে যেমন একটা থাকে যে আপনি যদি ক্লিনিক্যাল কোর্সগুলো খুব ভালো মতো পেরিয়ে যান এবং খুব মেডিসিন বলেন, গাইনি বলেন, সার্জারি বলেন, সেক্ষেত্রে যে কোর্সগুলো আছে, এবং প্লাস আপনাদের যে বিভিন্ন অনারারি কোর্স এবং তারপরে এক্সাম থাকে, সেগুলো পাশ করে তার ডিগ্রি পেয়ে এবং তখন স্পেশালাইজেশন কনসালটেশনের দিকে যাওয়া যায়। তো কারা আসলে মনে করবে যে রিসার্চ ক্যারিয়ারটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? এক্ষেত্রে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, সেটা হলো রিসার্চ জবে পার্মানেন্ট বলে কোনো কিছু নেই। কেন আমি এটা বলছি? কারণ আমরা যারা রিসার্চে জব করি, আমরা আসলে প্রজেক্ট বেসড জব করি, এবং প্রথম যে এন্ট্রি পোস্টগুলো রিসার্চ ক্যারিয়ারে ডক্টরদের জন্য অ্যাভেলেবেল আছে, যেমন রিসার্চ ফেলো আইসিডিডিবির ক্ষেত্রে যদি বলি, অনেক ক্ষেত্রে প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান,
এই পোস্টগুলোতে সাধারণত আমরা নিউ এন্ট্রি যে ডক্টরগুলো আছে যারা পাশ করেছেন বা 1 বছরের জব এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এই ধরনের পোস্টগুলো ওপেন থাকে। এবং এই এন্ট্রি পোস্টগুলোতে কিন্তু আমরা প্রথমে চেষ্টা করি যে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট প্লাস হচ্ছে রিসার্চে ক্যারিয়ার করতে চায়, আবার অনেকে যাদের এমপিএইচ করা আছে, রিসার্চ সম্পর্কে আইডিয়া আছে, তারা ঢুকুক। সেক্ষেত্রে এমপিএইচ করা থাকলে যে সুবিধাটা সেটা হলো যে কিছু বেসিক রিসার্চ স্কিল, যেমন টেকনিক্যাল জিনিসগুলো, যেমন পাওয়ার পয়েন্ট তৈরি করা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলোতে ভালো হওয়া, বিশেষ করে এক্সেল এবং ওয়ার্ড ডকুমেন্টগুলোতে কাজ করতে পারা, এগুলো যদি কেউ ভালো করে শিখে থাকে তাদের জন্য কিন্তু জবে অ্যাপ্লাই করে রিক্রুটেড হওয়ার সম্ভাবনাটা বেশি। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে এখন কোভিডের সময় আমাদের কিন্তু আমাদের জব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ডিজিটালাইজ হয়ে গেছে, মানে এক্সামগুলো কিন্তু দেখা যায় যে অনলাইনে হচ্ছে। অনলাইনে যখন এক্সাম হচ্ছে তখন কিন্তু আপনাকে এক্সাম পেপারটা লিখতে হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে। তো আপনার যদি টাইপিং স্কিলটা স্লো হয় রাদার দেন আদার পিপল, তাহলে নিশ্চয় টাইমের মধ্যে দিয়ে কিন্তু আপনি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারবেন না, এবং সেক্ষেত্রে রিক্রুটমেন্ট চান্সটা কমে যায়। তো যারা রাইটিংয়ে ভালো, যারা টেকনিক্যাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নিজেকে স্কিল আছে বলে মনে করেন, এবং যেমন এক্সেল অ্যানালাইসিসে আপনার পারদর্শী হতে চান, তাদের জন্য কিন্তু রিসার্চ ক্যারিয়ারটা বেশ ইজি হয় অন্যদের তুলনায়। আর যখন প্রজেক্ট বেসড জবগুলোতে এন্ট্রি পোস্টে আপনি ঢুকবেন, এরপরে কিন্তু আপনি যে প্রজেক্টে কাজ করছেন সেটার ডিউরেশনের উপর ডিপেন্ড করে আপনার জবের যে লেন্থটা, ডিউরেশনটা ডিপেন্ড করে। অনেক প্রজেক্ট থাকে যে 1 বছর, অনেক প্রজেক্ট 5 বছরেরও জন্য হয়ে থাকে। সো আপনি সেই 1 বছর বা সেই 5 বছরের জন্য আপনার জবটা সিকিউর। সো সেই ওপেন মাইন্ডনেসটা নিয়ে কিন্তু রিসার্চ ক্যারিয়ারে আসতে হবে। রিসার্চ ক্যারিয়ারে আসতে গেলে আমি আগেই যেটা বলেছি যে দেয়ার ইজ নাথিং পার্মানেন্ট। তো দেখা যাবে একটা জব থেকে যখন 1 বছর আপনার জবের ডিউরেশনটা, জব পিরিয়ডটা শেষ হয়ে যাবে, ইউ হ্যাভ টু বি ওপেন টু লুক ফর অ্যানাদার জব, অ্যানাদার প্রজেক্ট। সেক্ষেত্রে আপনার সেই যে ভাইবা বোর্ডের যদি ভয় থাকে বা বারবার আপনার এক্সাম ফেস করার যে যদি ভয় থাকে, তাহলে রিসার্চ ক্যারিয়ার করাটা একটু টাফ। আর কারণ এই জন্য ওপেন থাকতে হবে। দের ইজ নো গ্যারান্টি যে 1 বছর পরে আপনি রিসার্চ ক্যারিয়ার শুরু করার পরে এমন হতে পারে 3 মাস আপনার ওয়েট করতে হতে পারে। বাই দ্য টাইম যখন নতুন একটা প্রজেক্ট আসবে এবং রিক্রুটমেন্ট ওপেন হবে, ইফ ইউ আর সুইটেবল ফর দ্যাট, আপনি তখন সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমি মনে করি যে দেয়ার আর মেনি পিপল যারা রিসার্চের প্রতি ডেডিকেট, রিসার্চে কাজ করতে চায়, এটা তাদের জন্য কোনো ব্যাপার না। এবং আপনি যদি স্কিলফুল হন তাহলে জব পাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে সেটার জন্য চেষ্টা করতে হবে এবং অবশ্যই নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। যখন যে কোনো, আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি যে আই এম এ জব বেসড ট্রেনিং, আমি বলবো যে আমি কাজ করতে করতে শিখেছি। আমি পৃথিবীতে কেউই কোনো কিছু না একেবারে পারে না, কিন্তু যখন যদি আপনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, যে কোনো নতুন জিনিস শেখার জন্য আপনি সবসময় রেডি থাকেন, তাহলে পৃথিবীর কোনো কাজই কঠিন কিছু না। এবং সবসময় আর রিসার্চের যে ব্যাপারটা, যে অলওয়েজ নতুন টেকনোলজি, নতুন টেকনিক্স, নতুন আইডিয়া, এই জিনিসগুলোর প্রতি নজর রাখতে হবে এবং সেগুলো শিখতে হবে। কারণ 10 বছর আগে যে অ্যানালাইসিসটা আমরা মনে করতাম যে খুব পারফেক্ট, 10 বছর পরে কিন্তু সেই অ্যানালাইসিসটা হয়তো সে কাজে লাগছে না। সেকেন্ড অফ অল, আপনি যদি নতুন নলেজ আপনি গ্যাদার না করেন, তাহলে রিসার্চারদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে এন্ট্রি লেভেল থেকে যতই আপনি নিজেকে রিসার্চার হিসেবে প্রুভ করতে চাবেন, আপনাকে গ্রান্ট প্রপোজাল রাইটিং এক্সপার্ট হতে হবে, আপনার রাইটিংটা হতে হবে ক্যাচি। এবং রিসার্চারদের একজন সিনিয়রের কাছ থেকে আমি শিখেছি যে আপনাকে আপনার যেমন প্রোডাক্ট, একটা দোকানদারকে যেমন তার প্রোডাক্টটা বিক্রি করতে হয়, লুক্রেটিভ করতে হয়, ঠিক তেমনি আপনার রিসার্চ আইডিয়া, আপনার রিসার্চ প্রপোজালটাকে আপনাকে অন্যদের সামনে গুরুত্বপূর্ণ, এটা যে অনেক গুরুত্বপূর্ণ একটা আইডিয়া, এটা যে একটা নতুন একটা ইনোভেটিভ আইডিয়া, সেই জিনিসটা
প্রুফ করার ক্যাপাবিলিটি আপনাকে থাকতে হবে। আর ব্যাপারটা হচ্ছে আরেকটা হলো ক্রিটিসিজম। রিসার্চে ক্রিটিসিজম একটা খুবই পজিটিভ জিনিস। আপনাকে লজিক দিয়ে আপনার ক্রিটিক যারা আপনার প্রপোজালের ক্রিটিসিজম করবে, যারা আপনার প্রেজেন্টেশন, আপনার একটা রিসার্চ আপনি প্রেজেন্ট করলেন, রেজাল্ট প্রেজেন্ট করলেন, সেই রিসার্চের রেজাল্টে কিন্তু ক্রিটিসিজমটাকে আপনাকে ফেস করতে হবে। সো ক্রিটিসিজমকে যদি ভয় পাওয়া যায় এবং সেটাকে লজিক দিয়ে যদি আপনি প্রুভ করতে না পারেন, তাহলে রিসার্চ ক্যারিয়ারে ইটস আ নেগেটিভ পয়েন্ট। তো এই জিনিসগুলো প্রতি সবসময় খেয়াল রাখতে হবে এবং নিজেকে আসলে আস্তে আস্তে সেই জায়গাতে ডেভেলপ করতে হবে। আমি যখন নতুন শুরু করি আমার কাজ, তখন কিন্তু আমার এই কনফিডেন্সটা ছিল না। যখন আস্তে আস্তে আমি কাজ করতে শিখে থাকলাম এবং নতুন নতুন জিনিস শিখলাম, নতুন টেকনোলজির সাথে পরিচিত হলাম এবং এভরিডে আমাদেরকে নতুন জিনিস শিখতে হয় এবং সবসময় সার্চ করতে হয় হোয়াটস নিউ। কারণ এখানে আপনাকে যে কোনো বিভিন্ন গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং একটা সময় যে আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হতে চান, আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি একটা গ্রান্ট রাইটিংয়ের জন্য যে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো শিখতে হবে এবং সেটার জন্য অবশ্যই জবের পাশাপাশি একাডেমিক্যালি আমি মনে করি কিছু ট্রেনিংয়ের দরকার আছে। এবং রিসার্চারদের জন্য কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকেও বিভিন্ন ধরনের ট্রেনিং, বিভিন্ন কোর্সের জন্য অ্যাপ্লাই করাটা ইজি হয়। কারণ যখন আপনি রিসার্চার হিসেবে কাজ শুরু করেন, আপনি বিভিন্ন ডোনারদের সাথে কাজ করার সুযোগ পান এবং আপনার কিন্তু রিসার্চ এক্সপোজারটা বাড়ে। যেমন যখন বিভিন্ন রিসার্চ ডোনাররা আমাদের ডেভেলপিং কান্ট্রিগুলোতে কিন্তু আমরা ফান্ড দেয় যাতে আমাদের রিসার্চের মাধ্যমে ডেভেলপিং কান্ট্রিগুলোর জীবনমান প্লাস মানুষের জীবনমানের উন্নতি হয়। তো আমরা আমাদের নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন ডোনার অর্গানাইজেশন আমাদের কমিউনিকেশন স্ট্যাবলিশ করি এবং তাদের মাধ্যমে আমরা বিভিন্ন আরও যে অর্গানাইজেশনগুলো আছে এবং যারা রিসার্চের ফান্ডিং করে তাদের বিভিন্ন কোর্সেস এবং তাদের ফান্ডিং ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের নিজেদের স্কিলগুলোকে ডেভেলপ করি, যাতে যখন আমরা গ্রান্টের জন্য অ্যাপ্লাই করব তখন অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে যখন আমাদের গ্রান্ট অ্যাপ্লিকেশনটাকে কম্পেয়ার করা হবে টেকনিক্যাল দিক দিয়ে, নলেজের দিক দিয়ে, অ্যানালাইটিক সিস্টেমের দিক দিয়ে, প্লাস রিসার্চ আইডিয়াটার ভ্যালুর দিক দিয়ে যেন আমাদের প্রপোজালটা এগিয়ে থাকে। তো সবসময় নিজেকে ডেভেলপ করার জন্য এবং এই জিনিসগুলো ওপেন রাখতে হবে। আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই এখানে, যে আমি আমার একজন জুনিয়র ছোটো ভাইকে চিনি, নাম বলবো না, যে আমাকে জিনিসটা খুব ইন্সপায়ার করেছিল। ও রিসার্চের প্রতি এত ডেডিকেটেড ছিল, ঢাকা মেডিকেল থেকে পাশ করার পরে ওর একটা রিসার্চ অর্গানাইজেশন ঢুকবে, পোস্টটা জরুরি না, ওর এক্সপোজার দরকার ছিল। ও ওভার কোয়ালিফাইড হয়ে একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টের পোস্টে ঢুকে, কিন্তু ওর যে ডেডিকেশন, এবং আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি তো এই পোস্টের জন্য ওভার কোয়ালিফাইড, তুমি কেন এটাতে জয়েন করতে চাচ্ছ? ও তখন বলল যে ও আসলে অ্যাট এনি হাউ রিসার্চে ঢুকতে চায়, প্লাস ও রিসার্চ শিখতে চায় এবং ওই মুহূর্তে ও তেমন কোনো অপরচুনিটি পাচ্ছিল না। এজন্য যেই জবটার জন্য এমবিবিএস দরকার ছিল না, হয়তো একটা অন্য মাস্টার্স দরকার ছিল, এবং ইন্টারভিউ বোর্ড ওকে জিজ্ঞেসও করেছে যে তুমি ডাক্তার হয়ে কেন এরকম নন ডক্টর পোস্টে জয়েন করতে চাও, এবং ওর ডেডিকেশন দেখে ওকে কিন্তু জবটাতে নেওয়া হয়। এবং খুব ভালো লাগে যখন দেখে ওকে বেশি দিন ওয়েট করতে হয় না। ও কিন্তু বিকজ আমার কাছে মনে হয় পজিশন ইজ নট ইম্পর্টেন্ট, ডেডিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং ও এখন অনেক ভালো জায়গায় আছে, অনেক ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিষ্ঠানে ও ট্রেনিং নিয়েছে এবং এখন খুব ভালো একটা অর্গানাইজেশনে চাকরি করছে। সো আর যেটা আর কিছু কথা বলতে চাই, যে অনেক ক্ষেত্রে আমাকে অনেক কোয়ারি করে যে আপু রিসার্চ ক্যারিয়ার করতে গেলে ফ্যামিলিকে কিভাবে সময় দেওয়া যাবে, বা আমি হচ্ছে গিয়ে কিছুদিনের জন্য প্রেগনেন্সি লিভে আছি, তো আমি আইসিডিডিআরবির মতো রিসার্চ অর্গানাইজেশনগুলোতে কাজ করতে চাচ্ছি, কোনো উপায় আছে কিনা। তো আমি এক্ষেত্রে একটা জিনিস বলতে চাই যে রিসার্চের ডেডিকেশনটা অ্যান্ড কমিটমেন্ট এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। কেন আমি এটা একটু ক্লিয়ার করবো, কারণ যখন একটা রিসার্চ প্রজেক্টের জন্য একজন রিসার্চ ফেলো বা একজন প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, এগুলো হচ্ছে এন্ট্রি পোস্ট নেওয়া হয়, প্রজেক্টের ডিউরেশন যদি থাকে 6 মাস বা 1 বছর,
তখন কিন্তু সেই ইনভেস্টিগেটরের উদ্দেশ্যই থাকে যে তার যে ম্যান পাওয়ার আছে সেটা দিয়ে তার প্রজেক্টটা শেষ করতে হবে। এটার উপরে কিন্তু একটা প্রজেক্টের ফিউচার ডিপেন্ড করে। আর একটা আমরা যে রিসার্চগুলো করি সেই রিসার্চগুলোর রেজাল্টের উপরে কিন্তু পলিসি নির্ভর করে। এই রেজাল্টটা যদি ভালো হয় তাহলে আমরা বিভিন্ন পলিসি লেভেলে মানুষকে কনভিন্স করতে পারি। তো যদি এরকম মনে হয় যে রিসার্চ ইজ নট লাইক এ টাইম পাস, বা আমি অন্য একটা জব এখন করতে পারছি না সিরিয়াসলি, সো আমি কিছুটা সময়ের জন্য একটু রিসার্চের এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছি, সো আমি খারাপভাবে বলতে চাই না, কিন্তু এটা কিন্তু রিসার্চের উদ্দেশ্য না। আপনাকে কমিটমেন্ট দেখাতে হবে এবং প্রথম কয়েকটা বছর আমি যদি বলি আর্লি ক্যারিয়ার রিসার্চারদের কিন্তু অনেক কষ্ট করতে হয়। আমাদের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে আমাদের ডেটা কালেকশন করতে হয়, হয়তো এমন জায়গায় যে আমাদের কাজ করতে হচ্ছে যেখানে কোনো ইলেকট্রিসিটি নেই। তো এই জিনিসগুলো মাথায় রেখে অনেক সময় রিসার্চের ফান্ডিংয়ের কনস্ট্রেনের জন্য হয়তো ট্রান্সপোর্ট ভালো ব্যবহার করা যাচ্ছে না, কিন্তু এখানে রিসার্চটা ইম্পর্ট্যান্ট রাদার দ্যান ব্যক্তিগত সুযোগ সুবিধা। কিন্তু আপনাকে একজন রিসার্চার হিসেবে আপনি নিজেকে তখনই প্রুভ করতে পারবেন যখন এইসব সুযোগ সুবিধার চেয়ে আপনার কাজটা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা প্রুভ করতে পারবেন। এখন প্রথম দিকে যে রিসার্চের পোস্টগুলো সেক্ষেত্রে কী ধরনের কাজ করতে হয় সেটা যদি আমি বলি, যে আমরা বিভিন্ন যে রিসার্চের ডেটার একটা হচ্ছে মেইন পার্ট, আমাদের বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করতে হয়। সেক্ষেত্রে মেডিকেল ডক্টরদেরকে আমরা নিয়োগ দিই সেটা ডেটা কালেকশনের জন্য। সেক্ষেত্রে যেমন ক্লিনিক্যাল ট্রায়ালে আমাদেরকে সম্মতি নিতে হয়, যে কোনো একজন পার্টিসিপেন্টকে ক্লিনিক্যাল ট্রায়ালে নিতে গেলে তো সম্মতি গ্রহণ করা, দেন হচ্ছে গিয়ে ফিজিক্যাল এক্সামিনেশন করা, যেগুলো একজন মেডিকেল ডক্টর ছাড়া অন্য কেউ করতে পারবেন না। প্লাস হচ্ছে গিয়ে অনেক সময় স্যাম্পল কালেকশন করতে হয়, এই কাজগুলো। এবং অনেক সময় ফিল্ড ওয়ার্কারদেরকে বিভিন্ন ডেটা কালেকশন প্রসেসের উপরে ট্রেনিং দিতে হয়। এগুলো হচ্ছে একজন আর্লি ক্যারিয়ার রিসার্চারদের মেইন জব ফিল্ড লেভেলে। এরপরে যখন একটা নির্দিষ্ট সময় পরে আপনি যদি আর্লি মেডিকেল অফিসার বা রিসার্চ ইনভেস্টিগেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করেন, একটা নির্দিষ্ট সময় পর সাধারণত 1 বছর বা 2-3 বছরের এক্সপিরিয়েন্স চায়, সেক্ষেত্রে আপনি যদি রিসার্চ ইনভেস্টিগেটর পোস্টে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে রিসার্চ প্রপোজাল ডেভেলপমেন্টের উপর আপনাকে ট্রেনিং দেওয়া হবে। এবং অনেক সময় এই ধরনের কাজে আগে অভিজ্ঞ মানুষজনরাই এই ধরনের পোস্টে অ্যাপ্লাই করতে পারে। এবং সেক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস, ম্যানুস্ক্রিপ্ট রাইটিং, বা কোনো ভালো জার্নালে যদি আপনার পাবলিকেশন থেকে থাকে তাহলে অবশ্যই রিক্রুটমেন্টের সুবিধা পাওয়া যায়। এবং এছাড়া যারা অনেক সময় আইসিডিডিআরবিতে একটা নির্দিষ্ট সময় বা যে কোনো অর্গানাইজেশনে একটা রিসার্চ ক্যারিয়ারটা কিন্তু আপনাকে পরবর্তী বাংলাদেশের বাইরে একটা ভালো রিসার্চ ক্যারিয়ার হেল্প করে, কারণ ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডে যেসব রিসার্চাররা কাজ করে তারা কিন্তু লিমিটেড সেটিংসে কীভাবে রিসার্চ করা যায় সেসব ব্যাপারে ট্রেনিং পায় বিভিন্ন ভালো অর্গানাইজেশন থেকে। তো এরপরে যখন রিসার্চাররা বাংলাদেশের বাইরে কোনো রিসার্চ অর্গানাইজেশন এবং অনেক ক্ষেত্রে ডোনার অর্গানাইজেশনে অ্যাপ্লাই করে, তো ফিল্ড লেভেলের যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু একাডেমিক অভিজ্ঞতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং চাকরির ক্ষেত্রে অনেক কিছুই আপনি বই পড়ে জানতে পারবেন, কিন্তু কাজ করতে গেলে কাজের অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল যে নলেজটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনি বুকের যে নলেজের সাথে সেটা মিলবে না। সেটা যদি আপনি ফিল্ডে কাজ না করেন তাহলে ফিল্ডে যে প্রবলেমগুলো হয় সেগুলোকে কিভাবে কমিউনিটি লেভেলে সলভ করতে হয় সেই অভিজ্ঞতাটা যদি না থাকে তাহলে কিন্তু শুধু একাডেমিক নলেজ দিয়ে রিসার্চে ক্যারিয়ার করাটা একটু কঠিন। এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত, এবং আমার মনে হয় যারা রিসার্চে ক্যারিয়ার করছেন তারাও আমার সাথে একমত হবেন। আর যেটা বলতে চাই যে অবশ্যই একটা ফিল্ড এক্সপিরিয়েন্সটা কেন ইম্পর্টেন্ট, ফিল্ড এক্সপিরিয়েন্সটা থাকলে পরবর্তীতে হায়ার এডুকেশনের জন্য যারা দেশের বাইরে অনেক সময় মাস্টার্স এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চান তাদের সিভিতে একটা ফিল্ড এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আপনি যদি যে কোনো ডেভেলপিং সেটিংস বাংলাদেশের মতো জায়গায় আরবান হোক বা রুরাল হোক সেই অভিজ্ঞতাটা আপনি দেখাতে পারেন তাহলে অবশ্যই স্কলারশিপগুলোতে অনেক হেল্প করে, যেটা আমার ক্ষেত্রে হেল্প করেছে বলে আমি মনে করি। আর
যেটা বললাম যে অবশ্যই ফিল্ড লেভেলে কাজ করলে আপনি যখন একটা নির্দিষ্ট সময় পর ৩ বা ৪ বছর এক্সপিরিয়েন্সের পর আপনি একজন রিসার্চার হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করতে যাবেন, যখন আপনি একটা গ্রান্ট প্রপোজাল লিখবেন, প্রপোজালটা কীভাবে লিখতে হয়, কোন জিনিসগুলোর ডোনারদেরকে আকৃষ্ট করে, কোন পয়েন্টগুলোতে আপনাকে প্রাধান্য দিতে হবে, এগুলো যখন আপনি শিখে যাবেন এবং এগুলো লেখার সময় কিন্তু যখন আপনি একটা গ্র্যান্ড প্রপোজাল লেখেন, আপনাকে ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে, আপনাকে একটা বাজেট করতে হবে। আপনি যদি ডেভেলপিং সেটিংসে যদি রিসার্চ করতে চান, ফিল্ডে কী কী লাগে, ফিল্ডে কোন কোন জিনিসগুলোতে আপনার কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, ডেটা কালেকশন করতে গেলে আপনার ফিল্ড লেভেলে কী পরিমাণ খরচ লাগবে, সেগুলো যদি আপনি না জানেন, সেগুলো আসলে শুধুমাত্র অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স দিয়ে সম্ভব না। এবং আপনি তখনই একজন পিওর এবং ভালো রিসার্চার হতে পারবেন। আমি আমি মনে করি যদি অ্যাকাডেমিক নলেজের সাথে প্র্যাকটিক্যাল এবং ফিল্ড লেভেল এক্সপিরিয়েন্সের যদি আপনি কম্বিনেশনটা খুব ভালো মতো করতে পারেন। আমি কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি দেখি যে কোনো কোশ্চেন আছে কি না। হ্যালো রিয়াদ, আমার মনে হয় আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দিতে পারি এই পর্যায়ে, কারণ আমি মোটামুটি যেসব প্র্যাকটিক্যাল বিষয়ে কথা বলতে চেয়েছিলাম সেগুলো আমি কভার করে ফেলেছি। আরেকটা কথা যেটা আমি বলতে চাই সেটা হলো, আপনি কখন আপনি মনে করবেন যে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট, যারা এমপিএইচ কমপ্লিট করতে না পেরে কীভাবে রিসার্চ প্রোগ্রামে যুক্ত হওয়া যায়, যদি কাইন্ডলি বলেন। ওকে, যে অবশ্যই যারা ফ্রেশ গ্র্যাজুয়েট রিসার্চ প্রোগ্রামে জয়েন করতে হলে, যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে বিভিন্ন যে রিসার্চ অর্গানাইজেশন আছে, যে আইসিডিডিআরটির নাম বললাম, আমি ব্র্যাক বললাম, সেভ দ্য চাইল্ডের কথা বলেছি, ইউনিসেফের মতো কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, তারা কিন্তু ফ্রেশ গ্র্যাজুয়েটদের নিচ্ছে এবং সেক্ষেত্রে বিভিন্ন অর্গানাইজেশন নিজস্ব পোর্টাল আছে এবং সেখানে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট অপরচুনিটি থাকে এবং সেখানে যদি ফ্রেশ গ্র্যাজুয়েট চায় এবং সেটার উপর ডিপেন্ড করে রিসার্চ জবগুলোতে অ্যাপ্লাই করা যায়। পিএইচডি শেষ করার পরে আমার বন্ধু কোশ্চেন করেছে যে পিএইচডি শেষ করার পরে আমার কী প্ল্যান এবং আমি কারেন্ট কী প্রজেক্টে কাজ করছি। আমি কারেন্টলি অনেকগুলো প্রজেক্টে কাজ করছি। মেইনলি আমার এখন মেইন ফোকাস সেটা হলো আমার পিএইচডি প্রজেক্ট। আমি হেপাটাইটিস ই ভ্যাকসিন পিএইচডি করছি। এটা একটা ভ্যাকসিন ট্রায়াল যেখানে আমরা প্রায় 20,745 জন মহিলাকে হেপাটাইটিস ই ভ্যাকসিন দিচ্ছি। যেহেতু একটা র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল করছি আমরা, সেক্ষেত্রে কিছু পার্টিসিপেন্ট, হাফ অফ দ্য পার্টিসিপেন্ট আসলে হেপাটাইটিস ই ভ্যাকসিন পাচ্ছে এবং এটার কন্ট্রোল ভ্যাকসিন হিসেবে আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন দিচ্ছি। এবং আমরা এই ভ্যাকসিন দেওয়ার পরে এদের এই মহিলাদেরকে 16 থেকে 39 বছর বয়সী মহিলা, তাদেরকে আমরা প্রায় 5 বছর
আম, আহ, আমরা ফলো আপ করবো এবং আমরা দেখব যে এই সময়ের মধ্যে তাদের হেপাটাইটিস ই হওয়ার সম্ভাবনাটা কতটুকু। আমরা ভ্যাকসিন এফিকেসি এবং সেফটি দেখব এবং এছাড়াও আমি পোলিও, জাপানিজ এনকেফালাইটিস, রেসপিরেটরি সিনসেশিয়াল ভাইরাস, মিজেলস রুবেলা ভ্যাকসিন, রোটা ভাইরাস ভ্যাকসিন, এরকম আরও অনেকগুলো ভ্যাকসিন প্রজেক্টে কাজ করেছি এবং আমি ডাব্লিউএইচওর একটা পোলিও প্রজেক্টে প্রিন্সিপাল ইনভেস্টিগেশন হিসেবে ফান্ড পেয়েছি এবং অলরেডি সেই প্রজেক্টটা শেষ হয়ে গেছে এবছরের শুরুতে। এখন সেটা ডিটা অ্যানালাইসিস চলছে এবং আশা করছি খুব শীঘ্রই ডাব্লিউএইচওর হেডকোয়ার্টারে ইনশাল্লাহ আমি আমার ডেটা প্রেজেন্ট করবো। রেজাল্টটা খুব ভালো এসেছে। আমি আশা করছি যে এই রেজাল্টটা বাংলাদেশের পোলিও ইরাডিকেশন যে পলিসি আছে প্লাস গ্লোবাল পলিসিতে বেশ ভালো হেল্প করবে। আর যারা এছাড়াও ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াও রিসার্চের যারা ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ নিয়ে যারা কাজ করে তারা বেশ কিছু সার্ভেলেন্স প্রজেক্ট থাকে, প্লাস আউটব্রেক কন্ট্রোলে কাজ করার সুযোগ আছে, যেটা আমার কাছে মনে হয় ডাক্তারদের জন্য বেশ ভালো। কারণ নন টেকনিক্যাল মানুষরা কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিংয়ের ব্যাপারগুলো অতটা ভালো বুঝবে না, যাদের মেডিকেল নলেজটা কম। তাদের তাদের থেকে ডাক্তাররা কন্ট্যাক্ট ট্রেসিংয়ের কাজগুলো খুব ভালো করতে পারে। বিশেষ করে কোভিড-19 সিচুয়েশনে আমি মনে করি ডাক্তারদের রিসার্চের সুযোগটা আরও অনেক ভালো বাড়িয়ে দিয়েছে। সেক্ষেত্রে যদি কোভিড-19 নিয়ে যে কোনো ধরনের কন্ট্যাক্ট ট্রেসিং এবং ভ্যাকসিন নিয়ে যদি কোনো কাজ হয়, সেক্ষেত্রে যে রিক্রুটমেন্ট হবে সেখানে অবশ্যই ডাক্তারদের নেওয়ার সম্ভাবনাটা যে কোনো রিসার্চে বেশি। কারণ এখানে যখন ভ্যাকসিন কোনো ট্রায়াল হয় এবং সেক্ষেত্রে সেফটি ফলো আপটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এবং সেটা অবশ্যই সেফটি ফলো আপটা শুধুমাত্র যারা মেডিকেল ডক্টর তারাই পরীক্ষা করতে পারেন। কারণ যেসব ভ্যাকসিন রিলেটেড অ্যাডভার্স রিয়াকশন আছে, যেমন ভ্যাকসিন দেওয়ার পরে জ্বর হতে পারে, ভ্যাকসিন দেওয়ার পরে সেই ভ্যাকসিনের জায়গাটা ফুলে যেতে পারে, ভ্যাকসিনের জায়গাটা লাল হতে পারে এবং কিছু আনসলিসিটেড অ্যাডভার্স ইভেন্ট আছে যেটাকে বলা হয় যে যেটা জানা না। এবং ভ্যাকসিন কিছু ভ্যাকসিন দিলে হেডেক হতে পারে, কিছু ভ্যাকসিন দিলে ভমিটিং হতে পারে এবং সেগুলো খুব ভালোভাবে ফলো আপ করার জন্য ডাক্তারদের নিয়োগ দেওয়া হয় বিভিন্ন রিসার্চে। তো এই ধরনের অপরচুনিটি ডাক্তারদের রিসার্চে অংশগ্রহণ করার জন্য আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ এবং খুব সম্ভবত আইসিডিডব্লিউ থেকে এই ধরনের রিক্রুটমেন্টের জন্য রিক্রুটমেন্ট সাইটে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়ে থাকে এবং সেসব অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি মনে করি মেডিকেল ডক্টররা সেসব জবে অ্যাপ্লাই করতে পারে এবং সেক্ষেত্রে মেডিকেল ডক্টরদের জবে রিক্রুটেড হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর আরেকটা কথা আমি বলবো যে প্রথম দিকেই আমি মনে করি রিসার্চে যারা কাজ করবে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে অভিজ্ঞতাটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনি যখন রিসার্চে যে কোনো রিসার্চ প্রজেক্টে যখন আপনি কাজ করা শুরু করবেন, সেক্ষেত্রে যখন শুধু ইমপ্লিমেন্টেশন বাদেও আপনার যদি রিসার্চটা কীভাবে হচ্ছে, রিসার্চের প্রোটোকলটা কীভাবে লেখা হলো, কারণ শুধু রেগুলার 8টা-5টা জবের বাইরেও নিজেকে ইমপ্রুভ করার জন্য নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য পড়াশোনা করাটা খুব জরুরি বলে আমি মনে করি। এবং সেক্ষেত্রে যদি সবাই জাস্ট 8টা-5টা সেটা তো অফিস ওয়ার্ক, সেটা করতেই হবে, কিন্তু সেই সময়ের বাইরে নিজেকে অন্যদের থেকে যদি আলাদাভাবে তৈরি করতে হয় তাহলে আলাদা সময় দিতে হবে। বিভিন্ন এখন কোভিডের সময়ে বিভিন্ন অনলাইন কোর্স আছে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ফ্রি কোর্সের জন্য অ্যাপ্লাই করা যায়। বিশেষ করে এখন একটা কোর্সের নাম আমি যদি বলি যে কোর্সেরা, সেক্ষেত্রে বেসিক রিসার্চের আইডিয়া, বেসিক স্ট্যাটিস্টিক্স
এই কিছু কোর্স আছে, সেই কোর্সগুলো করলে রিসার্চ সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া হবে, এবং কিভাবে বেসিক রিসার্চ করতে হয়, বেসিক রিসার্চের মেথোডোলজিটা কী, সে বিষয়ে যদি একটু পড়াশোনা করা যায়। কারণ আমি মনে করি আমাদের কমিউনিটি মেডিসিন যে বইটা আছে সেখান থেকে আমরা যেটা শিখি যে আমরা সবসময় কিছু ডেফিনেশন মুখস্থ করে কমিউনিটি মেডিসিনটা পাস করে আসি, এবং কিছু ডাক্তার, আমাদের অনেকেরই ধারণা যে পাবলিক হেলথ নিয়ে যারা কাজ করে এটা মনে হয় শুধু কমিউনিটি মেডিসিন বেসড। সেটা একদমই ভুল ধারণা। কারণ কমিউনিটি আমাদের এমবিবিএসে আমরা মানে পাবলিক হেলথটাকে যেভাবে চিনি তার থেকে পাবলিক হেলথ ব্যাপারটা আরও অনেক বেশি ভাস্ট। এবং যদি আপনাদের কারো মনে হয়ে থাকে যে শুধুমাত্র ক্লিনিক্যাল লাইনে কম পড়া, মানে অনেক বেশি পড়াশোনা, সেই পড়াশোনাটা না করে আমি যদি পাবলিক হেলথে ক্যারিয়ার করি তাহলে মনে হয় আমাকে খুব কম পড়াশোনা করে খুব তাড়াতাড়ি আমি ভালো টাকা ইনকাম করতে পারবো, এ ধরনের যদি আইডিয়া থেকে থাকে, আমি ফ্রাঙ্কলি স্পিকিং, তাহলে আমি বলবো যে দিস ইজ এ ভেরি রং কনসেপ্ট। কারণ রিসার্চে আপনি হয়তো অন্যান্য যে ক্লিনিক্যাল জবগুলো আছে, যে ডিউটি ডক্টরের জবগুলো আছে, সেখান থেকে যদি আপনি এন্ট্রি যে কোনো রিসার্চ পোস্টে ঢোকেন তাহলে হয়তো স্যালারিটা ভালো, কিন্তু আপনি যদি ডেডিকেটেডলি কাজ না করেন এবং যদি শুধুমাত্র অফিস ওয়ার্কের গণ্ডির মধ্যেই থাকতে চান তাহলে কিন্তু রিসার্চ ক্যারিয়ারটা সামনে এগোনোটা খুব কঠিন। এখানে আমি একটা জিনিস ভালো করে বলতে চাই, সেটা হলো যে আমরা রিসার্চ অর্গানাইজেশনে আমরা যে সকল ডোনারের সাথে কাজ করি, আপনি যদি টাইম পিরিয়ডটা চিন্তা করেন, যে বাংলাদেশের টাইম পিরিয়ড যদি আমেরিকার টাইম আপনি বলেন, আমাদের কাজ যখন শেষ হয় ওদের দিন তখন শুরু হয়। এবং আমাদের রিসার্চের কিন্তু কিছু টাইম লাইন থাকে, এবং টাইম লাইনগুলো মিট করাটা হচ্ছে রিসার্চার এবং রিসার্চারদের একদম একদম প্রাইম ক্রাইটেরিয়া, টাইম লাইন মিট করাটা। এবং টাইম লাইনটা অবশ্যই ডোনার যিনি আপনাকে ফান্ড দিচ্ছেন আপনাকে রিসার্চ করার জন্য, তাদের টাইম লাইনের সাথে আপনাকে ম্যাচ করতে হবে। তো হয়তো আপনার অফিস ওয়ার্ক শেষ, কিন্তু হঠাৎ করে একটা টাইম লাইন এসছে যেটার জন্য আপনাকে অফিস আওয়ারের বাইরেও কাজ করতে হবে। তো এই জিনিসগুলোর প্রতি ওপেন থাকতে হবে। এটা রিসার্চ মানেই এটা না যে হচ্ছে কি কম পড়াশোনা, শুধু 8-5 জব, এটার বাইরে হয়তো আর কিছু না। এবং অনেকে হয়তো আমি প্র্যাকটিক্যালি ফেস করেছি যে অনেকের ফেসবুক আইডি দেখে যারা রিসার্চে ক্যারিয়ার করছেন তাদের ঘুরতে যাওয়ার ছবি দেখে মনে করেন যে হয়তো রিসার্চারদের কোনো কাজ নেই, তারা খুব বেশি সময় শুধু বাইরে কনফারেন্স করে বেড়ায়, বা হচ্ছে গিয়ে ইটস অফিস জব in front of the desk, in front of the laptop with AC. But practically যদি আমি বলি যে this is just opposite. This is just opposite. কারণ আমি বলি যেটা বললাম যে ডেটা কালেকশন, যেমন আপনাকে ফ্রাঙ্কলি স্পিকিং রিসার্চ ক্যারিয়ার প্রথমেই আপনাকে শুরু করতে হবে একদম প্রথম থেকে, যেখানে আপনি মনে করবেন যে আপনি আসলে একজন ডেটা কালেক্টর। আর ডেটা কালেক্ট করার জন্য আমরা কাদের সাথে রিসার্চ করি? আমরা রিসার্চ করি ইসলামে, আমরা রিসার্চ করি রিমোট যে গ্রামগুলোতে, যেখানে আসলে স্বাস্থ্যসেবাটা পৌঁছায় না, যেখানে অ্যাওয়ারনেস দরকার, যেখানে নর্মাল হেলথ ইন্টারভেনশনগুলো যে হেলথ পলিসিগুলো পৌঁছায় না। সো রিসার্চারের দায়িত্ব হচ্ছে আমরা তাদের জীবনমানের উন্নতির জন্য আমরা সেই সব ইন্টারভেনশন দিই যাতে তাদের জীবনমান উন্নত করতে পারি। সেটা কিন্তু একটা এসি রুমে বসে শুধুমাত্র অফিস জব করে সম্ভব না, আমাদেরকে ফিল্ডে যেতে হয়। ফিল্ডে যেয়ে সেই সব বস্তিগুলোতে যেতে হয়, সেই সব বস্তির মানুষগুলোর সাথে মিশতে হয়, তাদের মতো করে কথা বলতে হয়, তাদের কাছ থেকে ডেটা কালেক্ট করতে হয়, এবং ডেটাটা হতে হবে অথেন্টিক, এবং এমনভাবে ডেটা কালেকশন টুল তৈরি করতে হয় যেটা ওই গ্রামের মানুষটা, ওই বস্তির মানুষটা বুঝতে পারে, এবং তারা সেই সঠিক তথ্যটা আমাদেরকে দিতে পারে। এবং সেটা যদি ওই রিয়েল সিনারিওর সাথে নিজেকে না মিশে আপনি কাজ করতে পারেন, তাহলে আমি মনে করি একজন ভালো রিসার্চার হওয়া সম্ভব নয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নিজের রাইটিং স্কিলটাকে কীভাবে অনেক ভালোভাবে ডেভেলপ করা যায়। রিসার্চে যেটা বলা হয় যে আপনি একটা কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবে বলতে পারেন, এবং অনেক পজিটিভ কথাকেও নেগেটিভলি বলা যায়, বা নেগেটিভ কথাকে পজিটিভলি বলা যায়।
এমনভাবে আসলে আপনার রিসার্চ প্রপোজালটা বা আপনার পাবলিকেশনসটাকে লিখতে হবে যে ছোট কথা, কিন্তু সেটা দিয়ে আপনি যে বড় অর্থটা বোঝাতে চেয়েছেন সেটা যাতে সবাই বুঝে যায়, এবং আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভাষাটাতে লিখছেন সেটা যেন সবাই বুঝতে পারে, একজন লেম্যানও যাতে বুঝতে পারে, মানে যার যে জিনিস সম্পর্কে জানে না সে আপনার ওই হয়তো প্যারাটা পড়ে বুঝে যাবে যে আপনি কী করতে চাচ্ছেন। সো এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। যে যত সুন্দর করে নিজের কথাটা বুঝিয়ে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, সেটা একজন রিসার্চারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমি মনে করি যারা ডিবেটার, তাদের জন্য রিসার্চ ক্যারিয়ারটা মনে হয় একটু, আমি বলবো একটু ইজি। কারণ এখানে রিসার্চের শুধু রিসার্চ করলে হবে না, ডেটা কালেকশন করলে হবে না, এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে সেটা একটা বড় অডিয়েন্স, এবং অডিয়েন্সটা হতে হবে সবসময় লিড থাকতে হবে ফর গ্লোবাল অডিয়েন্স। বাংলাদেশ থেকে আপনি যে রিসার্চটা করছেন, রিসার্চের যে উদ্দেশ্যই থাকে, আমাদের উদ্দেশ্যই থাকে যে সায়েন্টিফিক রেজাল্টটা আমি আমার রিসার্চের মাধ্যমে পেলাম সেটা আমি গ্লোবাল ইউজ করবো, গ্লোবাল অডিয়েন্সের মধ্যে আমি আমার রিসার্চ যে রেজাল্টটাকে সেটাকে ছড়িয়ে দিব, যাতে আমার রিসার্চটা দেখে হয়তো আফ্রিকার কোনো দেশে অন্য একজন রিসার্চার এই একই ধরনের রিসার্চ হয়তো করবে, এবং এই ধরনের পদ্ধতি সে ব্যবহার করে ইথিওপিয়ার মতো দেশে বা ব্রাজিলের মতো দেশে বা অন্য ইন্ডিয়ার কোনো একটা রাষ্ট্র, একটা রাজ্যে হয়তো মানুষ সেই ইনোভেটিভ আইডিয়াটা ব্যবহার করবে। তো আমি মনে করি যে খুব এক্সপ্রেসিভনেসটা আমি মনে করি রিসার্চের জন্য ভালো। কারণ আপনাকে আপনার আপনার যে রিসার্চ আইডিয়াটা সেটা যেমন আপনি ফান্ড পেতে গেলে সবার কাছ থেকে কথা বলতে হবে, সুন্দর করে কথা বলতে হবে, প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করতে হবে, সুন্দর করে রিসার্চ আইডিয়াটাকে প্রেজেন্ট করতে হবে সহজ ভাষায়, এবং সব অডিয়েন্সদের জন্য, শুধুমাত্র যারা খুব নলেজেবল সায়েন্টিফিক পিপল তারা না। কারণ আমাদের রিসার্চের একটা বড় পার্ট কিন্তু কমিউনিটি। আমরা চাই যে আমাদের যে রিসার্চ প্রপোজালটা যখন করব তখন কিন্তু এই গ্রামের মানুষদেরকে, যারা গ্রামের মানুষদেরকে প্লাস যারা ইসলামে থাকে বিশেষ করে তাদেরকে বোঝাতে হবে যাতে তারা আমাদের রিসার্চের প্রতি আকৃষ্ট হয় এবং তারা যাতে আমাদের সাথে পার্টিসিপেট করে। তো সেক্ষেত্রে যদি তাদের পারসেপশনটা বোঝার জন্য আমাদেরকে নিজেদের নলেজটাকে সেই লেভেলে একজন ইসলামে যে থাকে একজন রিক্সাওয়ালা, তার কাছ থেকে যদি আমি ডেটা কালেক্ট করতে চাই তাহলে তার মাইন্ডসেটটা আমাকে বুঝতে হবে। সো কিছু স্কিল, কমিউনিকেশন স্কিলটা রিসার্চের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা ডেটা কালেকশন করার ক্ষেত্রে বলেন বা ডোনারদের সাথে যোগাযোগের ক্ষেত্রে বলেন, বা আপনি যখন রিসার্চ রেজাল্টটাকে বিভিন্ন গ্লোবাল অডিয়েন্সের মাধ্যমে তুলে ধরবেন। সো আপনি যদি কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, একজন রিসার্চার হিসেবে আপনি নিজেকে অনেক ভালোভাবে এস্টাবলিশ করতে পারবেন। যখন এবং আমি যেটা মনে করি রিসার্চে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাকে কিছু গোল সেট করা জরুরি, এবং আপনাকে ঠিক করতে হবে যে আপনি যে আপনার মেইন রিসার্চের ইন্টারেস্টটা কী, এবং সেটা রিসার্চ ইন্টারেস্টটা যদি আপনি ঠিক করতে পারেন, যেমন যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন মেন্টাল হেলথ রিলেটেড যে ট্রেনিংগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করার, বা যেসব কোনো ফেলোশিপ যদি সেই রিলেটেড ফেলোশিপগুলো যে ইউনিভার্সিটি থেকে দিচ্ছে সেসব জায়গাতে অ্যাপ্লাই করার। যদি আমি আমার কথা বলি, আমার বেসিক ইন্টারেস্ট অফ রিসার্চ হচ্ছে ভ্যাকসিন, এবং আমি ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে কাজ করতে চাই। তো আমি সেই হিসেবে আমার গোল সেট করেছি, এবং আমি চিন্তা করেছি যে আমাকে ভ্যাকসিনের ট্রেনিং নিতে হবে, ভ্যাকসিনোলজিতে আমাকে ট্রেনড আপ করতে হবে। এজন্য আমি চুজ করেছিলাম ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট সাউথ কোরিয়াতে। সেখানে আমি ফেলোশিপের অ্যাপ্লাই করি, এবং সেখানে আমি একমাত্র বাংলাদেশি হিসেবে ফেলোশিপ পাই, এবং সেখান থেকে আমি অ্যাডভান্স ভ্যাকসিনোলজির উপরে কোর্স করেছি। সেখানে সারা বিশ্ব থেকে 112টি দেশের প্রতিনিধিরা ছিল।
এরপরে আমি চেষ্টা করলাম যে আইভিআর থেকে, ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউটের থেকে আরও ভালো কোন ভ্যাকসিনোলজি ট্রেনিং আছে, এবং সেক্ষেত্রে যখন আমি বিভিন্ন সার্চিং মেশিনের মাধ্যমে সার্চ করলাম, সেক্ষেত্রে আমি দেখলাম যে অ্যাডভার্ক নামের একটি ভ্যাকসিনোলজি কোর্স আছে, যেটা প্যারিসে হয়, এবং সেখানকার ইউনিভার্সিটি অফ জেনেভা সেটার স্কলারশিপ দিয়ে থাকে। সো সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করবো, এবং আপনি যখন যে কোনো ওয়েবসাইটে ঢুকবেন যে কোনো স্কলারশিপের জন্য, সেখানে কিন্তু কী কী ক্রাইটেরিয়া হলে আপনি সেই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন সেটা মেনশন থাকে। সো তখন আপনাকে কিন্তু ওই ক্রাইটেরিয়ার সাথে নিজের সিভিটাকে আপডেট করার জন্য সময় দিতে হয়। তো সেই ক্রাইটেরিয়া অনুযায়ী একটা নিশ্চয় সময় লাগে, এবং এটা নট এ ভেরি ইজি জব। যেমন যখন আমি অ্যাডভান্স ভ্যাকসিনেটরি কোর্সের জন্য, অ্যাডভাকের জন্য আমি অ্যাপ্লাই করি, সেটার জন্য আমি প্রায় 1 বছর ধরে প্রিপারেশন নিয়েছি। 1 বছর ধরে আমি আমার বিভিন্ন যে ক্রাইটেরিয়া, কোর্সের ক্রাইটেরিয়া, সেগুলো ফিল আপ করার জন্য, কেন আমি কোর্সটা করতে চাই, কেন সেটা আমার ক্যারিয়ারে কীভাবে হেল্প করবে, এবং আমার সিভিটাকে আমি আপডেট করেছি, সেটা যখন করলাম। এবং পুরো সাউথ এশিয়ার মধ্যে আমি একমাত্র বাংলাদেশি যে আমি এই 1 মাসের এই কোর্সটাতে আমি ফেলোশিপ পেয়েছি। এবং কোভিডের কারণে আমি আসলে এবছর যেতে পারিনি, এবং ফর্চুনেটলি ওরা এবছরের কোর্সটা নেয়নি। নেক্সট ইয়ার ইনশাল্লাহ অ্যাডভার্ক কোর্সটা হবে, এবং সেক্ষেত্রে আমার ফেলোশিপটা আমি কন্টিনিউ করতে পারবো নেক্সট ইয়ারের জন্য। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যারা আপনার রিসার্চ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আপনি আপনার, যেমন জব সার্চিংটা ইম্পর্ট্যান্ট, এবং বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সেই অনুসারে সেই সব ডিপার্টমেন্টের জব ক্রাইটেরিয়া অনুসারে আপনি যেমন জব অ্যাপ্লাই করতে পারেন, প্লাস অন জবে থাকাকালীন আপনি যদি সেই নিজেকে ইমপ্রুভ করতে চান, সেই স্পেসিফিক সাবজেক্টের উপরে কী কী কোর্স বিভিন্ন ইউনিভার্সিটি থেকে দেয়, বিভিন্ন অর্গানাইজেশন থেকে দেয়, সেগুলো সার্চ করে আপনি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এবং সেক্ষেত্রে কিন্তু এরকম হয় যে 1 বছর হয়তো আপনি ফেলোশিপটা পেলেন না, কিন্তু প্রথম বছরে আপনি জেনে গেলেন যে ওই স্পেসিফিক স্কলারশিপটার জন্য যেসব ক্রাইটেরিয়া লাগে বা যেসব ডকুমেন্ট প্রিপারেশন করতে হয়, সেটা আপনি কিন্তু প্রথমবার জেনে গেলেন। সো যখন নেক্সট ইয়ার এ ধরনের কোনো স্কলারশিপে আপনি আবার অ্যাপ্লাই করতে যাবেন, আপনি কিন্তু তখন এক্সপার্ট হয়ে গেলেন। আপনি অলরেডি জানেন যে এই ধরনের কোর্সে অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্ট ইন হ্যান্ড লাগে, কারণ অনেক সময় কিন্তু অ্যাপ্লাই করার যে টাইম লাইন সেটা অনেক কম থাকে। সো যদি আপনার হাতে ডকুমেন্টগুলো রেডি না থাকে, ইট টুক এ লং টাইম সেগুলো প্রিপেয়ার করার জন্য। সো অনেক সময় একটা স্কলারশিপ একবার না হলে বা একটা ট্রেনিংয়ে আপনি একবার চান্স না পেলে মন খারাপ করার কিছু নেই, আপনি বারবার অ্যাপ্লাই করবেন, এবং একবার না একবার আপনি অবশ্যই সেই স্কলারশিপটা অ্যাভেল করার সুযোগ পাবেন বলে আমি মনে করি, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। এছাড়া যারা রিসার্চে ক্যারিয়ার করতে চান এবং বিভিন্ন বাইরের দেশগুলোতে মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক বিভিন্ন ধরনের স্কলারশিপের অপরচুনিটি আছে। যেমন আমার খুব ক্লোজ দুজন বন্ধু, আপনারা সবাই জানেন, তাজদিক দ্বীপ এবং কিছুদিন আগে অ্যাক্সিসে এসে কথা বলেছে নুসরাত প্রিয়া, ওরা কিন্তু কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছে, এবং ওরা কমনওয়েলথ স্কলারশিপ থেকে মাস্টার্স করেছে ইউকেতে। এছাড়াও আমার খুবই প্রিয় একজন মানুষ, কামরুন্নাহার কোলি আপু, অনেকেই চেনেন হয়তো, তিনি শিভেনিং স্কলারশিপ পেয়েছেন। সেইসব স্কলারশিপের মাধ্যমে আপনারা বাইরের কান্ট্রিগুলোতে স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন মাস্টার্সের জন্য। সেক্ষেত্রে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে, যেমন সেক্ষেত্রে আইএলটিএস কোর্স খুব ভালো হতে হয়, প্লাস হচ্ছে গিয়ে সেক্ষেত্রে যে কোনো অনলাইনে সেখানে ক্রাইটেরিয়া, এবং প্রত্যেক বছর বছর বিভিন্ন ক্রাইটেরিয়া চেঞ্জ হয়, সে অনুসারে আপনাদের ক্রাইটেরিয়া ফিল আপ করে, প্লাস হচ্ছে গিয়ে খুব স্টেটমেন্ট একটা লিখতে হয়, নিজের সম্পর্কে একটা স্টেটমেন্ট লিখতে হয়, সেটা খুব আর্টিস্টিক্যালি খুব লিখতে হয়, কেন আপনি অন্যান্য যারা অ্যাপ্লিক্যান্ট তাদের তুলনায় আপনি নিজেকে সব ভালো মনে করছেন, অ্যাপ্রোপ্রিয়েট মনে করছেন স্কলারশিপটার জন্য, সেইটার একটা নিশ্চয় সিস্টেম আছে, সেটা লিখে রেডি করতে হয়। এছাড়া সুইডেনের কিছু স্কলারশিপ আছে, সুইডিশ যে গভর্নমেন্ট তারা দিয়ে থাকেন,
সেসব স্কলারশিপে অ্যাপ্লাই করে আপনি অবশ্যই বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামে যেতে পারেন। এবং অনেকেই আছেন যারা মাস্টার্স যে ইউনিভার্সিটি থেকে করছেন, মাস্টার্স শেষ করতে করতে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতেই হয়তো পিএইচডির অপরচুনিটি পেয়ে যাচ্ছেন, বা অনেকে রিসার্চ টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করছেন জব, অ্যান্ড দেন দে ক্যান do their PhD simultaneously. So there are many opportunities, but ব্যাপারটা হলো যে সার্চ করতে হবে। এবং অবশ্যই এটা আমি মনে করি যে কখনো যারা সিনিয়র আছেন, যারা একটা স্কলারশিপ অলরেডি পেয়ে গেছেন, তাদের অনেকে আছেন যে তাদের ডকুমেন্ট চান, তারা অবশ্যই সেই জিনিসগুলো দিয়ে হেল্প করতে পারেন। কিন্তু আমি জুনিয়রদেরকে একটা কথা বলতে চাই যে কপি পেস্ট যে অনেকের মধ্যে একটা প্রবণতা থাকে, কপি পেস্ট কালচার। আপনি যদি আরেকজনের স্টেটমেন্টকে কপি পেস্ট করেন, তাহলে কিন্তু ওদের কিন্তু একটা ডেটাবেস থাকে, সেটা কিন্তু ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। এবং সবসময় নিজের ভাষায় নিজের যোগ্যতাটা বলতে পারাটা আমি মনে করি অনেক বড় একটা স্কিল। এবং এই স্কিলটা ডেভেলপ করলে আপনি যেমন শুধুমাত্র একাডেমিক্যালি ভালো করবেন না, এটা আপনাকে পরবর্তীকালে একজন রিসার্চার হিসেবে নিজেকে এস্টাবলিশ করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর দেশে এমপিএইচ স্কলারশিপের ব্যাপারে যদি আমি বলি, সেক্ষেত্রে জেপিজি ব্র্যাকের বেশ ভালো একটা স্কলারশিপ অপরচুনিটি আছে। এছাড়া বিভিন্ন যারা উইকেন্ডে করতে চান, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি প্রথম সেমিস্টারে একটা নিশ্চয় সিজিপিএ পান, সেক্ষেত্রে পরের সেমিস্টারের জন্য আপনার যে ফিসটা আছে সেটা হয়তো অন্যদের তুলনায় প্রায় অর্ধেক হয়ে যেতে পারে। এছাড়া আপনারা জানেন যে সরকারিভাবে নিপসম, এবং আমি জানি বিএসএমইউ বঙ্গবন্ধুতেও কিন্তু এমপিএইচের অপরচুনিটি আছে। এবং এই নিপসমে আপনাকে এখন প্রত্যেকটা জায়গাতে ব্র্যাক বলেন, নিপসম বলেন, সেক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ ওয়েতে আপনাকে অ্যাডমিশনটা নিতে হবে। আর নিপসমেই আপনাকে গভর্নমেন্ট যে সিস্টেম আছে পরীক্ষা দিতে হবে, এবং সেক্ষেত্রে যদি আপনি সিলেক্টেড হন, সেক্ষেত্রে নিপসমে আমি যতটুকু জানি কোনো টাকা পয়সা লাগে না, আপনি সেখান থেকে ফ্রি করতে পারবেন। অনেকক্ষণ তো কথা বলে ফেলেছি। আমার মনে হয় অনেকের অনেক কোশ্চেন ছিল। আমি চেষ্টা করেছি এই সময়ের মধ্যে সবার কোশ্চেনের অ্যান্সার করার জন্য। এরপরও যদি কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থেকে থাকে, আই এম ওকে টু টেক দ্যাট। আর এমনি যারা নতুন রিসার্চ ক্যারিয়ার শুরু করতে চায়, আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে কখনো আমার কাছে যেটা মনে হয় যে ডু নট ফলো ট্রেন্ড। মানে কেউ আমার আগের একজন একটা কাজ করছে বলে যে আমাকেও যে সেই কাজটাই করতে হবে, এটা কিন্তু একদমই আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না। কারণ প্রত্যেকটা মানুষের জার্নি আলাদা। আমি যদি বলি যে আমি প্রায় ৮ বছর ধরে একটা প্রতিষ্ঠানে কাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে এটা যেমন অনেক লম্বা একটা সময়, অনেকে মনে করতে পারে যেটা অনেক লম্বা একটা সময় একটা প্রতিষ্ঠানে এতদিন একটানা কাজ করাটা। অনেকেই মনে করতে পারে কেন আমি মুভ করছি না। যেমন আমার প্রায়োরিটি সবসময়ই যে আমি যে ক্লিনিক্যাল ট্রায়াল একদম প্রথম থেকে শিখতে চাই। এবং আমি কিন্তু প্রথমে যখন রিসার্চ ক্যারিয়ার শুরু করছি, আমি একজন মেডিকেল অফিসার ছিলাম। তো ফিল্ডে আমি মতলবের মতো জায়গায় প্রায় ২.৫ থেকে ৩ বছর কাজ করেছি। এবং আমি সেখানে গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে যেতাম, বাড়িতে ঘুরেছি। এবং আমার কাছে জিনিসটা ভালো লাগতো, কারণ আপনি যদি যেই এনভায়রনমেন্টে কাজ করতে চান, আপনি যদি কোনো একটা সমাজ বা একটা দেশের মানুষের জন্য কাজ করতে চান, এবং আমাদের উদ্দেশ্য কী যে যারা যারা একটু মার্জিনালাইজ পপুলেশন,
নর্মাল সুযোগ সুবিধা বঞ্চিত, তাদের জীবনমানের উন্নয়ন করা। তো সেই জায়গাগুলো কিন্তু নিজের চোখে দেখতে হবে, বুঝতে হবে। প্রবলেমটা যদি আপনি নিজে অনুভব না করেন, না বোঝেন, তাহলে কিন্তু আপনি সেটা সমাধান কিভাবে করবেন সেটা বুঝতে পারবেন না। তো আমি মনে করি অনেকেই যারা 1 বছর বা 2 বছর যদি একদম প্রাইমারি লেভেলে কাজ করে, তারা হয়তো ভাবতে পারে যে আমি রিসার্চার হয়েছি, আমি প্রপোজাল লিখবো, আমি ডেটা অ্যানালাইসিস করবো, আমি পেপার লিখবো, আমি পাবলিকেশনস করবো। অফকোর্স দ্যাট ইজ দ্য আলটিমেট গোল, কিন্তু হয়তো প্রথম বছরেই সেটা সম্ভব হবে না। প্রথম বছর 2-1 কিন্তু চলেই যায় একটা নতুন এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে। এবং আমি বলবো যে রিসার্চ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা মেডিকেল লাইফে যেটা শিখেছি সেটা আসলে রিসার্চে যখন আমি ক্যারিয়ার করতে যাব, তার বেশিরভাগ জিনিসই কিন্তু আমার কোনো কাজে লাগবে না। এবং প্রতিদিন নতুন কিছু শিখতে হবে, নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। এবং সেক্ষেত্রে ধৈর্যটা, পেশেন্স আমি মনে করি খুব ইম্পর্ট্যান্ট। কারণ ধৈর্যহারা হলে যে কোনো প্রফেশনে আপনি যদি ধৈর্য না রাখেন, তাহলে কিন্তু বেশি দূর এগোনো সম্ভব না। এবং আপনি যে কাজটা করছেন, আপনাকে মেক শিওর করতে হবে যে ইউ ডিড ইট দ্য বেস্ট। আপনার থেকে ভালোভাবে এটাকে করতে পারবেন। এবং আপনি যখন সেটা সবচেয়ে ভালোভাবে করতে যাবেন, তখন কিন্তু সেটার একদম বেসিক আপনি জেনে যাবেন। এবং যখন আপনি ভালোভাবে করতে চাবেন, যে জিনিসটা আপনি জানেন না, সেটা কিন্তু জানার আপনি চেষ্টা করবেন। এবং এটা কিন্তু আমি বলবো প্র্যাকটিক্যাল নলেজের দিক দিয়ে রিসার্চের একদম মূল কথা। আপনাকে যে কোনো মেথডের, যে কোনো জিনিসের একদম গোড়ায় পৌঁছাতে হবে। কারণ একটা রিসার্চ প্রপোজাল ডেভেলপমেন্ট করাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আপনার আইডিয়াটা, আপনার রিসার্চটা ঠিকমতো ফিল্ডে তুলে আনা, ফিল্ড থেকে সেই রিসার্চটাকে সফলভাবে তুলে আনাটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ যে কোনো রিসার্চ শুধুমাত্র একটা ফান্ড প্রপোজালে আবদ্ধ থাকলে সেটা কিন্তু সেই রিসার্চের কোনো ভ্যালু নেই। সেই রিসার্চটাকে যখন আপনি রিয়েল ওয়ার্ল্ডে আপনি রিসার্চটা করতে পারবেন, ফিল্ড লেভেলে, মাঠ পর্যায়ে আপনার রিসার্চটাকে দাঁড় করাতে পারবেন, তখনই কিন্তু সেই প্রপোজালটা, সেই রিসার্চটার মানে আসল মানেই কিন্তু সেটা। এবং অবশ্যই সেটার জন্য কনসিস্টেন্সিটা অনেক ইম্পর্ট্যান্ট। এবং আমি মনে করি যে যে কোনো আর্লি রিসার্চারদেরই প্রথম থেকে যদি রিসার্চে ক্যারিয়ার করতে চায়, আমি মনে করি প্রথম থেকে খুব সিরিয়াসলি কাজ করতে হবে। কারণ আপনি প্রথম সময়ে আপনি যে শ্রমটা আপনি ইনভেস্ট করবেন আপনার ক্যারিয়ারের জন্য, যে ভিতটা আপনি তৈরি করবেন, সেই ভিতটা যত শক্ত হবে, আপনার ক্যারিয়ারের পাথটা তত বেশি প্রশস্ত হবে, আপনি তত দূর যেতে পারবেন। এবং সেজন্যই আমি মনে করি ইটস আপ টু ইয়োর চয়েস যে এমপিএইচ করাটা কতটা জরুরি। অনেকে যদি উইকেন্ড আপনি জব করার সময় থেকে যদি মাস্টার্স করতে চান, শুক্র শনিবার উইকেন্ডে, সেটা আপনি করতে পারেন। কিন্তু আমি মনে করি যে রিসার্চে কাজ করতে গেলে শুধুমাত্র মেডিকেল নলেজের উপর ডিপেন্ড করে প্রথম থেকে রিসার্চটা বোঝাটা একটু কঠিন। কিন্তু যখন একটা সেটা ফুল টার্ম হোক বা উইকেন্ড হোক, এমপিএইচ কোর্স করা থাকে, সেক্ষেত্রে রিসার্চের বেসিক জিনিসগুলো ধরতে খুব সুবিধা হয়। এবং আসলেও আপনার জন্য রিসার্চটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আপনি রিসার্চ ক্যারিয়ারে এগোতে পারবেন কিনা, এমপিএইচ কোর্স করতে গেলে কিন্তু আপনার কোন জায়গাগুলোতে আপনার দুর্বলতা, আপনার কোন জায়গাগুলোতে নিজেকে ইমপ্রুভ করতে হবে, সে সম্পর্কে আইডিয়া পাওয়াটা সহজ হয়। এবং আমি মনে করি যে দুটোই ওপেন। আমার কাছে মনে হয় যে আপনাকে ফুল টার্ম এমপিএইচডি করতে হবে এমন না, আবার শুধুমাত্র আপনি উইকেন্ডেই করবেন, আপনি ফুল টার্ম করতে পারবেন না সেটাও না। এটা একান্ত ব্যক্তিগত পছন্দ এবং দুটাই বেনিফিটেড। আমি কোনোটাকেই ছোট করব না যে ফুল টার্ম এমপিএইচই সবচেয়ে বেশি ভালো, ফুল টার্ম এমপিএইচ না করলে রিসার্চ ক্যারিয়ার করা সম্ভব না, সেটাকে যেমন আমি ফুল কনফিডেন্টলি বলবো না, ঠিক তেমনি বলবো যে যারা ফুল টার্ম করে এসে উইকেন্ড করছে না, ফুল টার্ম করে এসে জব করছেন, সেটা খারাপ। দুটাই ভালো, কিন্তু এটা ডিপেন্ড করে যে কে কীভাবে তার অপরচুনিটিটাকে ব্যবহার করছে। আপনি উইকেন্ডের সারাদিন ক্লাস করেও নিজেকে ইমপ্রুভ করতে পারেন। এটা ডিপেন্ড করবে যে আপনি
আসলে কতটুকু শিখতে চাচ্ছেন, আপনি নিজেকে কতটা ইমপ্রুভ করতে চাচ্ছেন, সেটা সবচেয়ে বেশি জরুরি। আর আমি যেটা বলবো যে অনেকে বাংলাদেশ থেকে মাস্টার্স করার পরও বাইরে থেকে মাস্টার্স করে। অবশ্যই বাইরের থেকে যদি একটা মাস্টার্স করা থাকে, সেক্ষেত্রে রিসার্চ ক্যারিয়ারটাকে প্রোগ্রেস করতে বেশ সুবিধা হয়। কারণ আমার কাছে মনে হয় যে বাইরের যে কোনো মাস্টার্স বা বাইরের একটা পিএইচডি শুধুমাত্র নলেজটাকেই বাড়ায় না, বরং আপনাকে একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার দেয়। এবং আমি মনে করি যে যেহেতু যখন আমরা যে কোনো গ্রান্টের জন্য অ্যাপ্লাই করি, আমরা যখন কম্পিট করি যে একটা রিসার্চ প্রপোজাল আমি ফান্ড পাবো কি না, সেক্ষেত্রে কিন্তু শুধু বাংলাদেশিদের মধ্যে আমরা কম্পিট করি না, আমাদের কম্পিটিশনটা হয় গ্লোবাল পিসে। এবং যখন আমরা বাইরের কোনো কান্ট্রি থেকে মাস্টার্স করি বা বাইরের কোনো কান্ট্রি থেকে পিএইচডিগুলো করছি, সেক্ষেত্রে কিন্তু একটা গ্লোবাল এক্সপোজার হয়। আপনি বিভিন্ন দেশের বিভিন্ন এক্সপোজারের মানুষজনের সাথে নলেজ এক্সচেঞ্জের একটা সুযোগ পান। তাদের তাদের সাথে নিজের কম্পিট করার জন্য নিজেকে কিভাবে আরও বেশি ডেভেলপ করা যায়, আরও কী কী বিষয় নিজেকে স্কিলড করা যায়, যাতে আপনি একটা গ্লোবাল প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, সেটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং অবশ্যই এবং যারা বাইরে মাস্টার্স করতে যান বিভিন্ন স্কলারশিপের জন্য, কারো যদি অন জব এক্সপিরিয়েন্স, রিসার্চ এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেটা অবশ্যই স্কলারশিপের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আমার মনে হয় আমি প্রায় ১ ঘন্টা অনবরত কথা বলে ফেলেছি। খুব ভালো লেগেছে সবার সাথে আমার রিসার্চ ক্যারিয়ার ভিউটা শেয়ার করতে পেরে। এবং আমার এই ডিসকাশনের মাধ্যমে যদি বাংলাদেশের যারা মেডিকেল রিসার্চে আসতে চান বা রিসার্চে ক্যারিয়ার করতে চান, তাদের কোনো উপকার হয়ে থাকে, আমি বলব যে তাহলে আমার এই সেশন নেওয়াটা সফল হবে। সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সময় নিয়ে আমার ডিসকাশনটা দেখেছেন। এবং তারপরও যদি কারো এই ব্যাপারে আরও কোনো ফার্দার কিছু জানার থাকে, তাহলে আমরা পরবর্তীতে হয়তো আরও ডিসকাশন করতে পারি। এই আমি এখন ১ ঘন্টাব্যাপী যে সেশনটা নিলাম সেটা শেষ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এক্সেস মেডিকেল স্কুলকে ধন্যবাদ আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য একটা লার্জার অডিয়েন্সের মধ্যে আমি আমার রিসার্চ আইডিয়া, রিসার্চ ক্যারিয়ার সম্পর্কে আমার যে ভিউ সেটা শেয়ার করতে পারলাম। থ্যাংক ইউ সবাইকে।